স্বপ্ন কি সত্যিই হয় নাকি সময়ের স্রোতে চিরতরে হারিয়ে যায়? এক অনন্য আত্মা বাণী ভাত্রা, যার চোখে লুকিয়ে আছে হাজারো গল্প, কিন্তু জীবনে ভর করেছে হারানোর বেদনা। অন্য প্রান্তের এক পথিক কৃষ কাপুর, যার সুরে আছে জীবনের উচ্ছ্বাস, কিন্তু মনের কোথাও জমে আছে শূন্যতা। তাদের দেখা কি কেবলই কাকতালীয়, নাকি ভাগ্যের লেখা এক অদ্ভুত খেলা? শব্দ আর সুর যখন একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন কি জন্ম নেয় শুধু গান, নাকি এমন এক অনুভূতি যা বদলে দেয় পুরো জীবন? এটাই সেই গল্প, ভালোবাসা হারানো আর পুনর্জন্মের। এটাই সায়ারা। মুভির শুরুতেই আমরা বাণী নামের একটি মেয়েকে দেখি, যে তার পরিবার সহ মুম্বাইয়ের একটি কোর্টে দাঁড়িয়ে আছে নিজের হবু স্বামী মহেশের জন্য। কিছুক্ষণ পর বাণীর কাছে মহেশের একটি কল আসে এবং মহেশ বলে তার প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে। বাণীও এতে খুশি হয়ে যায় এবং বলে, তাহলে আমরা পরে একসময় বিয়ে করব। তখন মহেশ বলে সে অন্য কাউকে ভালোবাসে, তাই এই বিয়ে করতে পারবে না। এটা শুনে বাণী অনেক কষ্ট পায় এবং সে ডিপ্রেশনে চলে যায়। তার পরিবার তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু 6 মাস কেটে গেলেও বাণী মহেশকে ভুলতে পারে না। এখানে আমরা জানতে পারি বাণীর লেখালেখির ব্যাপারে অনেক আগ্রহ রয়েছে, তাই সে নিজের একটি ডায়েরিতে ছোট ছোট কবিতা, ছন্দ এবং জীবনের অনেক ছোট ছোট গল্পগুলো লিখে রাখে। তাই সে একটি জার্নালিজম এর ইন্টারভিউ দিতে যায়। যদিও সে পুরোপুরি সুস্থ ছিল না, তবুও সে অনেক কষ্টে চাকরিটা পেয়ে যায় এবং সেখানেই বাণীর দেখা হয় কৃষ কাপুর নামের একজন ছেলের সাথে। বাণী অফিসের বাইরে নিজের ডায়েরিটি ফেলে আসলে কৃষ কাপুর সেটি খুঁজে পেয়ে বাণীকে ফেরত দিতে আসে এবং তখনই তাদের দুজনের পরিচয় হয়। পরবর্তীতে বাণী অফিসে ঢুকলে জানতে পারে কৃষ একজন মিউজিশিয়ান এবং সে অফিসের SR কে খুব খারাপভাবে মারধর করছে, কারণ SR অন্যান্য মিউজিশিয়ানদের প্রশংসা করলেও কৃষের কোনো প্রশংসা করেনি, বরং খারাপ রিভিউ দিয়েছিল। বাণী এই সব সেখানে দাঁড়িয়ে দেখছিল। তারপর কৃষ সেখান থেকে তার বন্ধুদের কাছে চলে যায় এবং সেখানেও মারামারি শুরু করে, কারণ সে ভাবছিল এগুলো তার বন্ধুরা টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে। এই মারামারির কারণে তার শো বাতিল হয়ে যায়, কারণ তার ব্যান্ড মেম্বাররা সেখান থেকে চলে যায়। কিন্তু কৃষ ঠিক করে সে একাই সেখানে যাবে এবং তার বন্ধু কেভি তার সঙ্গেই ছিল। কৃষ একাই গিটার হাতে স্টেজে ওঠে এবং একটি চমৎকার গান গায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সে সত্যিকারের প্রতিভাবান একজন শিল্পী, যার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের। কেভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার তার পরবর্তী স্টেজ শো এর জন্য একটি ক্লাসিক গান খুঁজছে। তাই কৃষ প্রিন্সের ম্যানেজার ভিনিত এর সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভিনিত কৃষকে মাত্র 3 দিন সময় দেয়, কিন্তু কেভি বলে 3 দিনে গান লেখা গেলেও লিরিক্স লেখা সম্ভব নয়। তখনই কৃষ বাণীকে দেখতে পায়। আসলে বাণী সেদিন এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স অনেক ফেমাস হওয়ায় বাণীকে 2 মাস পরে আসতে বলা হয়। বাণী ভেতরে আসতে পারছিল না, তখন কৃষ তাকে ভেতরে আসতে সাহায্য করে। তখন বাণীর সেই ডায়েরিটি কৃষের হাতে পড়ে যায়। বাণীর ডায়েরিতে কিছু লাইন লেখা ছিল, যেগুলো কবিতার মতো। কৃষ সেই লাইনগুলো দিয়েই একটি গান বানিয়ে ফেলে। যদিও সেখানে মাত্র 2-4টে লাইন লেখা ছিল, তবুও কৃষ যখন তা গায়, প্রিন্স তখন গানটি শুনে মুগ্ধ হয়ে যায় এবং জানায় সে এই গানটি ফুল ভার্সন চাই। তখন কৃষ বাণীকে বলে, তুমি এই গানটি পুরোটা লিখে দাও। আর গানটি রিলিজ হওয়ার আগেই সে বাণীকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে, যার কারণে বাণীও রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে রাত থেকেই তারা দুজনেই
এই গানের কাজ শুরু করে দেয়। বানি এবং ক্রিস স্টুডিওতে আসে এবং সেই গানের লিরিক্স লেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই লিখতে পারছিল না, কারণ তার ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল। ক্রিস অপেক্ষা করতে থাকে বানি কখন গানটি লেখা শেষ করবে। তখন বানি বলে, সব গান হুট করে লেখা যায় নাকি? কিছু বিশেষ গান আছে যা লিখতে গেলে অনেক সময় লাগে। যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সাথে আমাদের ব্যক্তিগত মুহূর্ত মনে পড়ে যায়, সেই গানগুলোই আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখার এতই প্রেসার যে আমি কিছুতেই লিখতে পারছি না। এরপর ক্রিস বানিকে একটি ছোট ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে যায় এবং সে বানিকে বোঝাতে থাকে। তারপর বানিও একটু স্বাভাবিক হয় এবং তার মাথায় কিছু আইডিয়া আসে, যা দিয়ে সে গানটি লিখতে শুরু করে এবং ক্রিস বানির লেখা লিরিক এর সাথে সুর বাঁধতে থাকে। ধীরে ধীরে গানটিও লেখা শেষ পর্যায়ে পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যে আমরা ক্রিস এর বাবাকে দেখতে পাই, যে একজন মাতাল, যার কারণে সে প্রায় লোকজনের সাথে মারামারি করে এবং পুলিশ তাদের বাসায় আসে। এখানে আমরা জানতে পারি ক্রিস এর মা বেঁচে নেই এবং তার বাবা আলাদা থাকে, যার কারণে ক্রিস এর বাবার সাথে তার সম্পর্ক ভালো নয়। তবুও ক্রিস তার বাবাকে ভালোবাসে, আর এইসব বানি দেখে ক্রিসের বাবাকে একটি রিহাব সেন্টারে নিয়ে যায়। ওই রিহাব সেন্টারের খরচ প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু ক্রিস এর কাছে এত টাকা ছিল না। তাই সে প্রিন্স এর ম্যানেজার ভিনিট এর সাথে দেখা করে এবং বলে, আমার কোনো কপিরাইট কিংবা নাম চাই না, আমাকে শুধু অ্যাডভান্স 9 লক্ষ টাকা দাও। ভিনিট ও এতে রাজি হয়ে যায়। এরপর ক্রিস তার বাবাকে রিহাব সেন্টারে ভর্তি করায়। পরবর্তী দৃশ্যে আমরা প্রিন্স এর স্টেজ শো দেখি, কিন্তু সেখানে ক্রিস এর কোনো নাম কিংবা কপিরাইট ছিল না। তবুও ক্রিস সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠানে অনেক ভিড় ছিল এবং সবাই গানটি পছন্দ করে। বানিও সেখানে আসে, কারণ সে জানতো ক্রিস সেখানে থাকবে। শো এর মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে, কারণ শুধু তারাই জানে এই গানটির জন্য তারা কত পরিশ্রম করেছে। এরপর তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। কিছুদিন পর ক্রিস বানিকে তার পুরনো বন্ধুদের কথা জানায়, যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। ক্রিস জানায় সে কেবলমাত্র একজন গায়ক, তার লিরিক্স লেখার জন্য বানি আছে ঠিকই, কিন্তু তার মিউজিক প্লে করার জন্য কোনো ক্রু মেম্বার নেই। তখন বানি তাকে জানাই, তোমার এখন তোমার বন্ধুদের দরকার, কারণ তুমি একা কিছুই করতে পারবে না। তখন ক্রিস তার পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে ক্ষমা চাই এবং বলে, এবার আমরা একসঙ্গে এমন কিছু করব যা অনেক বড় কিছু হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক ভালো গান তৈরি করতে পারবো। এরপর বানি তার ব্যান্ডের সাথে কাজ শুরু করে এবং অনেক সুন্দর সুন্দর লিরিক্স তৈরি করতে শুরু করে। এরপর তারা একসঙ্গে গান তৈরি করতে শুরু করে। এই নতুন গানের জন্য ক্রিস এবং তার টিম অনেক পরিশ্রম করে। অবশেষে গানটি রেকর্ড করে যখন ইউটিউবে আপলোড করা হয়, তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায়। আর এই কৃতিত্ব সম্পূর্ণ বানিকে দেওয়া হয়, কারণ এর আগেও তারা অনেক গান তৈরি করে কিন্তু ভাইরাল হয় না, কারণ তখন তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না। তাই এখন তারা অনেক আনন্দ করতে থাকে এবং বানি ও ক্রিস একে অপরের আরো কাছে চলে আসে। আবেগে একেবারেই সংযুক্ত হয়ে পড়ে ক্রিস। একদিন ক্রিস যখন বানিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে, তখন বানির পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে এবং বানির মা অনেক রেগে গিয়ে বানিকে অনেক বকা দেয়, কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। বানির মা বলে, যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে, এবারও যদি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে আমরা কেউ সেটা নিতে পারবো না। কিন্তু ক্রিস বানির ব্যাগ ফেরত দিতে এসে এসব কথা শুনে ফেলে। সে কথাগুলো শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে বানি এত কথা শুনে সেগুলো সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথেই বানিকে হসপিটালে নিয়ে যাওয়া
দেওয়া হয়। ক্রিসও ছুটে আসে হসপিটালে, কিন্তু বানির মা তখনও রেগেছিলেন। সে ক্রিসকে বলে, তুমি যদি সত্যিই বানিকে ভালোবাসো তাহলে বিয়ে করো, আর না হলে তার থেকে পুরোপুরি দূরে সরে যাও, তা না হলে আমি এবার কিন্তু কিছু সহ্য করব না। এই কথা শুনে ক্রিস বানির কাছে গিয়ে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু তখন বানি বলে, বিয়ে করা এতই সহজ নয়, এটা অনেক বড় একটি দায়িত্ব। এখন তোমার ভাইরাল হওয়া জরুরি। বিয়ে তো যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু তোমার স্বপ্নগুলো আগে পূরণ করা দরকার। আমি চাই না আমার জন্য তোমার স্বপ্নগুলো ভেঙে যাক, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। দুদিন পর বানি হাসপাতাল থেকে চলে যায়। সে সুস্থ হতে থাকে। অপরদিকে ক্রিস তার বন্ধুদের সঙ্গে গোয়া চলে যায়, কারণ তারা গোয়াতে গিয়ে একটি ট্রাভেল ভিডিও শুট করতে যাচ্ছিল। পরবর্তীতে তারা দেখে তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। চারিদিক দিয়ে মানুষ তাদের ঘিরে ফেলেছে, অর্থাৎ ক্রিস এখন সত্যিই সুপারস্টার হয়ে গিয়েছে। পরবর্তী দৃশ্যে বানিকে হাসপাতাল থেকে ছাড়া হলেও তাকে আবারও কিছু টেস্টের জন্য ডাকা হয়। তখন তার বিভিন্ন টেস্ট থেকে জানা যায় বানির অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাবে। বানিও লক্ষ্য করছিল সে অনেক কিছু ভুলে যাচ্ছে, কিন্তু সে জানতো না যে এটি অ্যালজাইমার এর লক্ষণ, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। ডাক্তার তখন তাকে বলে, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। প্রথমেই তোমাকে তোমার পরিবারকে বলতে হবে। কিন্তু এই কথা শুনে বানি অনেক ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে ক্রিস এসে সেখানে উপস্থিত হয়। সে বানিকে জানায়, আমি এখন একজন সুপারস্টার। গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বানি ক্রিসকে তার অ্যালজাইমার এর কথা বলতে গিয়েও বলতে পারে না, কারণ ক্রিসের খুশি দেখে সে তাকে দুঃখ দিতে চাচ্ছিল না। পরের দিন সে অফিসে জয়েন করে, কিন্তু সে সারাক্ষণ তার রোগের কথাই চিন্তা করতে থাকে। তখনই বানি সেখানে মহেশকে দেখতে পায় এবং তার পুরনো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু সে তাকে কিছুই বলে না। এরপর সে ক্রিসের কাছে যায়। তখন ক্রিস তাকে জানায়, আমার এখন বন্ধুদের সঙ্গে দিল্লিতে একটি কনসার্ট করতে যেতে হবে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এখানেও বানি তার রোগ সম্পর্কে ক্রিসকে কিছুই বলে না, কারণ সে জানতো এখন যদি সে ক্রিসকে সব বলে দেয় তাহলে সে কোনোদিনও এই কনসার্টে যাবে না। এরপর ক্রিস এয়ারপোর্ট এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর বানি তার অফিসের একটি পার্টিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়েও তার মহেশের সঙ্গে দেখা হয়, আর মহেশকে দেখেই বানির সেই সব পুরনো স্মৃতি ফিরে আসে। তখন বানি তার সেই বিয়ের ঘটনার কথা ভাবতে থাকে, আর তখন সে বলে, আমরা দুজন তো আবার বিয়ে করব, তাই না? কিন্তু তখন মহেশের মনে অন্য কিছু চলছিল। সে চাইছিল বানির সুযোগ নিয়ে কিছু করতে, কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম। মহেশের স্ত্রীও সেই পার্টিতে উপস্থিত ছিল, কিন্তু বানি তবুও মহেশের সামনে ভেঙে পড়ে, কাকুতি মিনতি করতে থাকে। তখনই মহেশ রেগে গিয়ে বানিকে ধমক দেয় এবং পার্টি থেকে বের করে দেয়। বানি তার ব্যাগটিও ভুলে পার্টিতে ফেলে চলে আসে। ফলে ক্রিস যখন বানিকে কল করে তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই গার্ড ক্রিসকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এই ঘটনা শুনে ক্রিস ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টিতে। সেখানে গিয়ে ক্রিস বানির ব্যাগে সেই অ্যালজাইমার এর রিপোর্টটি দেখতে পায়। তখন ক্রিস সবকিছু বুঝতে পারে যে বানির আচরণ এরকম অদ্ভুত হওয়ার কারণ। তখন ক্রিস সরাসরি বানির সঙ্গে দেখা করতে চলে যায়। বানি তখন বলে, তুমি সবকিছু জেনে গিয়েছো, তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয়। তখন ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি ভালোবাসি তোমাকে। এদিকে বানির পরিবার ও সবকিছু জেনে ফেলে। তারা আবার ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে, বানিকে এখন একটি রুটিন মেনে চলতে হবে এবং বানিকে থাকতে হবে একদম শান্ত পরিবেশে, পাহাড় অথবা সমুদ্রের আশেপাশে। এই পরিবেশ বানির জন্য একটি থেরাপি হবে। এ কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বানিকে সমুদ্রের ধারে
ঘরে নিয়ে যাবে। তারা আলিবাগে চলে যায় এবং সেখানে থাকতে শুরু করে। সেখানে তারা দুজন অনেক আনন্দ করে এবং অনেক স্মরণীয় সময় কাটায়। তারা তখন দুজনকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে বানিও সব ভুলতে শুরু করে। তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না, কারণ সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, এতে তার স্মৃতি থাকুক বা না থাকুক। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেই কনসার্ট বিশাল সাকসেসফুল হয়। মুম্বাইয়ে আরো একটি নতুন কনসার্টের আয়োজন হয়। এবার বানি চাই ক্রিস ও কনসার্টে অংশ নিক। বানিও খুব খুশি ছিল। বানি বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো। কেউ হাততালি দিক বা না দিক, কেউ তোমার নাম ধরে চিৎকার করুক আর না করুক, আমি করব। কনসার্টের সব আয়োজন সম্পূর্ণ হয় এবং ক্রিস স্টেজে ওঠে গান গাইতে। ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। মহেশ আবারও হাজির হয় সেই কনসার্টে। আসলে এই কনসার্টের স্পন্সরই ছিল মহেশ। বানি যখন তাকে দেখে তখন সে আবারও পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। বানি সব ভুলে গিয়ে আবার বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন একটি ঘরে ছিল। মহেশ এবার সত্যিই বানির সুযোগ নিতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে পৌঁছে যায়। মহেশ বলে, সে তোমার সঙ্গে থাকতে চায় না, ও এখন আমার সঙ্গে থাকতে চায়, তুমি দূরে সরে যাও। কিন্তু ক্রিস জানতো এটা বানির অসুস্থতার একটি প্রতিক্রিয়া, তাই সে রেগে মহেশকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। মহেশ তার ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে তার সুযোগ নিতে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে বানি এসে ক্রিস এর দিকে ছুরি ধরে এবং বলে, যদি তুই মহেশের গায়ে আর একবারও হাত তুলিস তাহলে আমি তোকে ছুরি মারব। কিন্তু ক্রিস ভয় পায় না, সে বানির দিকে এগিয়ে আসে আর তখনই বানি ক্রিস এর হাতে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তবুও ক্রিস সরে না। সে বানিকে জড়িয়ে ধরে বসে থাকে। তখন বানি অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বানির ঘুম ভাঙে, সে কিছুই মনে করতে পারে না। সে ভাবে আজকে সেই কনসার্ট, তাই সে ক্রিসকে বলে, আজ তো তোমার কনসার্ট। তখন ক্রিস বলে, কনসার্ট তো গতকাল হয়ে গিয়েছে, তুমি খুবই খুশি ছিলে কাল। তারপর ক্রিস বলে, একটি ছেলে তার গার্লফ্রেন্ডের ওপর রাগ করে বসে আছে, এমন একটি গান দাও যাতে সে দৌড়ে চলে আসে। তখন বানি একটি গান লিখে দেয় এবং বলে, যদি কেউ রাগ করে থাকে তাহলে এই গান শুনে সে দৌড়ে চলে আসবে। এদিকে কালকের ঘটনার জন্য ক্রিস এর ক্রু মেম্বারদের অনেক কথা শুনতে হয়েছিল, তাই ক্রিস তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে সে ভিনিটের কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাইবে, যাতে ভিনিট আবারও তার বন্ধুদের কনসার্ট করার অনুমতি দেয়। কিন্তু তখন সবাই বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, তা না হলে কেউই করব না, তুই অনেক বদলে গিয়েছিস। আমরা আগের সেই ক্রিস কাপুরকে চাই, যেই ক্রিস সেলফিশ ছিল, রেগে যেত এবং সবসময় অ্যাটিটিউড এর সাথে চলতো। এরপর ক্রিস আবারও বানির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু বানিকে কোথাও খুঁজে পায় না। সে সব জায়গায় বানিকে খুঁজে, কিন্তু বানিকে পায় না। এতে সে খুব চিন্তায় পড়ে যায় এবং বানির পরিবারকেও এটা জানায়। তারা পুলিশের কাছে অভিযোগ করে। 2-4 দিন কেটে যায়, কিন্তু তখনও বানির কোনো খোঁজ পাওয়া যায় না। তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে, কিন্তু তারা জানায়, আমরা 2 মাস ধরে তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয়ে যায় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে একটি বছর কেটে যায়, কিন্তু ক্রিস এখনো বানিকে খুঁজে পায়নি। সে এখনো বানিকে ভুলতে পারেনি। আগের মতোই গভীরভাবে এখনো বানিকে ভালোবাসে। বানি নিখোঁজ হওয়ার আগে একটি গান লিখে গিয়েছিল। সেই গান গেয়েই ক্রিস হয়ে ওঠে ভারতের বড় একজন সুপারস্টার, কারণ বানি বলেছিল এই গান যেই শুনবে সে চলে আসবে। তাই ক্রিস এই ভেবে গানটা গাইতো যে বানিও এই গানের মাধ্যমে তার কাছে ফিরে আসবে। এমন সময় তারা
লন্ডনে একটি কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল ও জনপ্রিয়। সেখানে গিয়ে কেভি ক্রিস এর গানে বানানো রিলস দেখছিল। সেখানে একটি ভিডিওতে ক্রিস বানির চোখ দেখতে পায়। তখনই ক্রিস সব ফেলে ছুটে যায় মানালির সেই জায়গায় যেখানে ওই ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে ক্রিস জানতে পারে বানি একটি মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলেন বানি সারাদিন শুধু আপনার কথাই বলতো। বানির রুমে ছিল ক্রিসের ছবি, পোস্টার, নিউজ পেপার কাটিং সবই। বানি একটি চিঠি লিখে রেখে গিয়েছিল যাতে লেখা ছিল, ক্রিস তুমি এই চিঠিটা কোনোদিন যেন না পাও, কারণ তুমি যদি এখন এই চিঠিটা পড়ছো মানে তুমি সব ফেলে আমার পেছনে ছুটে এসেছো, যা আমি কখনোই চাইনি। এখান থেকেই জানা যায় বানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, সে কিভাবে ক্রিসকে কষ্ট দিয়েছিল, তাই সে সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। অবশেষে ক্রিস আবার বানিকে খুঁজে পায়, কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? তখন ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দই নেই। বানি বলে, আমিও অনেক দিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছু লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি জানি ঘরে একা বসে কখনো গান লেখা যায় না, যে গান হৃদয় ছুঁয়ে যায় সেই গান বিশেষ মুহূর্তে লেখা হয়। এরপর ক্রিস বানিকে আবারও সেই পুরনো দিনের জায়গায় নিয়ে যায় এবং সব মনে করাতে চেষ্টা করে এবং বানির সামনে ক্রিকেট খেলতে শুরু করে, কিন্তু তবুও বানি কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার মনে করানোর চেষ্টা করতে থাকে। অবশেষে বানি বলে ওঠে ক্রিস, এবং বানির সব মনে পড়ে যায়। এরপর বানি বলে, আই লাভ ইউ ক্রিস। এরপর তারা একসাথে কনসার্টে যায় এবং বানি ও ক্রিস বিয়ে করে ফেলে এবং এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।